Good morning, friends. Welcome to yet another video of Fun Selfline channel. সো আজকে আমাদের টপিক অফ ডিসকাশনটা মানে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই চর্চিত আজকের ডেটে, যেটা খুবই কনসার্নিং ব্যাপার, যেটা আজকে স্পেশালি ফর যারা রিটায়ার্ড লোক আছেন তাদের জন্য, যারা অলরেডি রিটায়ার্ড করছেন বা অলরেডি রিটায়ার্ড করে গেছেন কিছু বছর, তাদের জন্য মেন ইম্পর্টেন্ট ব্যাপার যে আজকে হাউ টু রান ইউর ফ্যামিলি আফটার পোস্ট রিটায়ারমেন্ট। কীভাবে উইথ দ্য গিভেন কারেন্ট যে রেট অফ ইন্টারেস্ট সিনারিও আমরা দেখছি, রেট অফ ইন্টারেস্ট ক্রমশই কমে যাচ্ছে, কীভাবে ব্যাংকে টাকা রেখে হাউ টু রান ইউর ফ্যামিলি আফটার দ্য রিটায়ারমেন্ট ইজ এ বিগ চ্যালেঞ্জ প্রত্যেকের জন্য। সো এই ব্যাপারটা আমাদের কাছে প্রত্যেক সময় ডিফারেন্ট, অনেক লোকে এই ব্যাপারটা সম্পর্কে জানতে চেয়েছেন এবং এই ব্যাপারটা খুবই কনসার্নিং এবং আমাদের পারিপার্শ্বিক অনেকের থেকে আমরা শুনেছি যারা সিনিয়র সিটিজেন আছেন তারা খুবই কনসার্ন আছেন যে কীভাবে এই যে প্রত্যেক বছর রেট অফ ইন্টারেস্ট কমে যাচ্ছে, স্পেশালি লাস্ট 2-3 ইয়ার্সে রেট অফ ইন্টারেস্ট অনেকটাই কমে গেছে ব্যাংকের। যেখানে ব্যাংক পোস্ট শুধু নয়, ব্যাংক পোস্ট অফিস, যে গভর্নমেন্টের যে স্পেশাল সেভিংস স্কিমস ছিল উইথ এলআইসি অ্যান্ড সিনিয়র সিটিজেন স্কিমস যেগুলো ছিল, সেগুলোতে প্রত্যেকটাতেই রেট অফ ইন্টারেস্ট কমে গেছে এবং তারা খুবই কনসার্ন আছেন যে কীভাবে যে কারেন্ট কস্ট অফ লিভিংটা কীভাবে মেনটেন করবেন সেই ব্যাপারে। তো আজকের ভিডিওটা বেসিক্যালি সেই ব্যাপারটা নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি আলোচনা করব মিনস হোয়াট আর দ্য ডিফারেন্ট অপশানস, আমাদের কাছে কী কী অপশানস অ্যাভেলেবেল আছে আফটার পোস্ট রিটায়ারমেন্টে ইনভেস্টমেন্ট করার জন্য, অ্যাপার্ট ফ্রম দ্য ব্যাঙ্ক ডিপোজিট অ্যান্ড দ্য পোস্ট অফিস ব্যাঙ্ক ডিপোজিট ছাড়া কী কী জায়গাতে আমরা টাকা রাখতে পারি, অ্যান্ড হাউ সেফ সেগুলো, হাউ সেফ দোজ ইনভেস্টমেন্ট এরিয়াজ আজ কী কী, সেগুলো কতটা সেফ আছে, হোয়াট আর দ্য তাদের কী ড্রব্যাকস আছে, কী কী অ্যাডভান্টেজেস আছে, এগুলো সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করব। এবং এই সিরিজে আমরা এখানে এই সিরিজটা আমরা রান করব ফর দুটো তিনটে ভিডিওস আমরা করব এ ব্যাপারে, কারণ একটা ভিডিওতে সব কিছু ডিসকাস করা পসিবল নয়, ভিডিওটা অনেক লেন্দিও হয়ে যাবে। তো আজকে আমরা শুধু ডিসকাস করব যে কী কী অপশানস আছে, কোথায় কোথায় ইনভেস্টমেন্টস করা যেতে পারে এবং তাদের সেফটি অ্যাসপেক্ট সম্পর্কে। নেক্সট কয়েকটা ভিডিওতে আমরা ডিসকাস করব যে কী কী স্ট্র্যাটেজিতে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, অ্যান্ড হোয়াট শুড বি দ্য স্ট্র্যাটেজি সো দ্যাট দ্য আপনাদের যে রেট অফ রিটার্নটা হয় সেটা ব্যাঙ্ক এফডির থেকে বেটার হতে পারে এবং কনসিস্টেন্ট হতে পারে এবং সেফ হতে পারে। তো আজকের ভিডিও শুধুমাত্র আমরা বলবো যে কী কী অপরচুনিটিস আছে, কী কী ড্রব্যাকস আছে, এগুলোর কী কী পজিটিভ সাইডস আছে। তো এটা নিয়ে স্টার্ট করছি আজকের ভিডিওটা। ফার্স্ট অফ অল, আজকে আমরা জানি যে রেট অফ ইন্টারেস্ট যে ব্যাংকে আছে সেটা অলমোস্ট, যদি আমরা 3 থেকে 5 বছরের রেট অফ ইন্টারেস্ট দেখি, সেখানে মোটামুটি আজকে ডেটে ম্যাক্সিমাম হয়তো 6.5 to 7% রেট অফ ইন্টারেস্ট আছে। আমি যদি কনসিডার করি ডিফারেন্ট সিনিয়র সিটিজেন স্কিম অ্যাপার্ট ফ্রম দ্য আমাদের ফিক্সড ডিপোজিট ছাড়া, তো 7% মে বি দ্য হায়েস্ট রেট অফ ইন্টারেস্ট ফর নেক্সট 5 to 7 ইয়ার্স। তো আজকে এছাড়া এখানে আমার কি কি আলাদা অপশানস আছে অ্যাপার্ট ফ্রম ফিক্সড ডিপোজিট ছাড়া আমরা যেখানে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। ফার্স্ট অফ অল, ইনভেস্টমেন্ট এরিয়াস আদার্স বলতে আমাদের কাছে আছে যেটা হচ্ছে যে ফিক্সড ডিপোজিটই আছে, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানির ফিক্সড ডিপোজিট আছে। তো ফার্স্ট অফ অল, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিটা কী রিস্ক আছে এতে, এটা আমরা জেনে নিই। নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি আমরা যাকে বলি শর্ট টার্মে এনবিএফসি বলি, এটাও আরবিআই এর একটা মিনস দে আর অলসো গভর্ন বাই দ্য আরবিআই, লাইক ব্যাংকের মতো দে আর অলসো লাইসেন্স হোল্ডার, দেয়ার লাইসেন্স, বিজনেস লাইসেন্স তাদের আরবিআই দিয়েছে। তারা বেসিক্যালি কী করতে পারে, তারা বেসিক্যালি লেন্ডিং করতে পারে। তারা কোনো সেভিংস ডিপোজিট ব্যাংকের মতো তারা সেভিংস ডিপোজিট কাস্টমারের থেকে নিতে পারে না, বাট তারা অ্যাজ পার আরবিআই নর্মস তারা কাস্টমারের থেকে বা রিটেল ক্লায়েন্টসের থেকে তারা ফিক্সড ডিপোজিট নিতে পারে, ইন দ্য ফর্ম অফ ফিক্সড ডিপোজিট তারা মানি কালেক্ট করতে পারে এবং সেই টাকাটা তারা লেন্ড করতে পারে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, তারা শুধুমাত্র তো পাবলিকের থেকে ফিক্সড ডিপোজিট নেয় না, তারা ইনস্টিটিউশনসের থেকেও ফিক্সড ডিপোজিট তুলে, অ্যান্ড দে হ্যাভ এ ডিফারেন্ট অপশান লাইক কিউআইপি,
ইনস্টিটিউশন ইনভেস্টারও সেখানে ইনভেস্টমেন্ট করে, তাদের কাছে টাকা আসে, বাট তারা রিটেল ক্লায়েন্টের থেকে, মানে আমার আপনার মতো লোকের থেকে দে ক্যান অলসো রেজ দ্য ডিপোজিট অ্যাজ পার আরবিআই নর্মস। এবং ফার্স্ট অফ অল এখানে আমাদের দেখতে হবে কতগুলো আরবিআই থেকে যখন টাকা তুলছে তাদের কিছু রেটিংস, আরবিআই বিভিন্ন আমাদের রেটিং এজেন্সি আছে, লাইক আপনারা শুনেছেন ক্রিসিল, ইকরা। তো কি রেটিং এজেন্সিটা কি, এটা একটু সংক্ষেপে বলি। রেটিং এজেন্সি হচ্ছে এটা একটা বড় সংস্থা যারা বিভিন্ন কোম্পানি, আজকে আপনি ধরুন লোন যে ডিফারেন্ট কোম্পানিজ আছে, আমাদের গভর্নমেন্ট যেটা আছে তাদের যেমন রেটিং সভরেন, মানে আপনার গভর্নমেন্ট হচ্ছে দেশের সবথেকে স্ট্রং রেটিং। অ্যাপার্ট ফ্রম আমাদের যে ডিফারেন্ট ব্যাঙ্কস আছে, এই যে এনবিএফসিগুলো বললাম আছে, বড় বড় কোম্পানি আছে, তাদের যে ধরুন আপনার আমার থেকে টাকা নিচ্ছে, তো হাউ সেফ দে আর, তো তাদের জন্য রেটিং করার জন্য কিছু কিছু রেটিং এজেন্সি আছে ভারতবর্ষে। ক্রিসিল, ইকরার মতো সবথেকে বড় রেটিং এজেন্সি, যারা গ্লোবাল রেটিং এজেন্সির কিছু কিছু মানে এসএনপি, আপনার ফিচ, এইগুলো রেটিং এজেন্সি, সিস্টার অ্যান্ড কনসার্ন, তারা বেসিক্যালি মানে তারা কোম্পানিগুলোকে অ্যানালাইজ করে তারা রেটিং দেয়, এই কোম্পানিগুলোতে আপনি টাকা রাখাটা কতটা সেফ তার বিচারে এই রেটিংটা দেওয়া হয়। তো যেটা আমরা সবথেকে হায়েস্ট যে রেটিংটা দেওয়া হয় সেটাকে আমরা বলি ট্রিপল এ। ঠিক আছে, এই ট্রিপল এ রেটিংটা হচ্ছে মানে দিজ আর দ্য ভেরি ভেরি সেফ কোম্পানি অ্যাজ পার এই রেটিং এজেন্সিগুলো। তারা ডিফারেন্ট প্যারামিটার্স দেখে এই রেটিংটা দেয়। তো ভারতবর্ষে আপনি যদি দেখেন এই এনবিএফসিগুলো যেগুলো আছে, এদের মধ্যে আমাদের লাইক এইচডিএফসি, মানে হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন, যেটা এইচডিএফসি ব্যাংকের পেরেন্ট আর কি। তো যারা হাউজিং লোন দেয়, এইচডিএফসি, বাজাজ ফাইন্যান্স আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের শ্রীরাম ট্রান্সপোর্ট ফাইন্যান্স বলে একটা কোম্পানি রয়েছে, যারা ট্রান্সপোর্ট ফাইন্যান্সের জন্য লেন্ডিং করে। এছাড়া মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্স, এলআইসি হাউজিং ফাইন্যান্স। তো এরকম বেশ কিছু আরও কিছু কিছু কোম্পানি রয়েছে যেগুলো ট্রিপল এ রেটেড। ক্রিসিল আর ইকরা তাদের ট্রিপল এ রেটিং দিয়েছে। এই কোম্পানিগুলো অ্যাজ পার আরবিআই নর্মস আমার আপনার থেকে টাকা নিতে পারে অ্যাজ এ ফিক্সড ডিপোজিট, এবং সেই ফিক্সড ডিপোজিটটা আপ টু 5 to 7 ইয়ার্স অবধি নেওয়া যেতে পারে অ্যাজ পার আরবিআই নর্ম। সেটা 1 বছর থেকে শুরু করে আপনার 7 ইয়ার্স অবধি হতে পারে। তো এখানে তারা কি করে, তারা ব্যাংক, যেহেতু আমার আপনার থেকে তারা এনবিএফসি, তারা ব্যাংকের থেকে আপনি তাকে টাকাটা দেবো কেন, তারা যদি ব্যাংকের থেকে বেশি আমাকে রিটার্ন না দেয়, তো অবভিয়াসলি তারা আমাকে একটু বেশি রিটার্ন দেয় ব্যাংকের থেকে। আপনি যদি দেখেন এটা অবশ্যই রিটার্নের কতটা বেশি এটা ভ্যারি করে, কোম্পানি টু কোম্পানি একটু ভ্যারি করে। তো জেনারেলি আমরা দেখেছি মোটামুটি 50 বেসিস পয়েন্ট থেকে 1.5 to 2% অবধি, মানে 0.50 মানে 0.5% থেকে 2%-এর মধ্যে এটা ভ্যারি করে, ডিপেন্ডিং অন আপনি কোন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন। তো এখানে ধরুন আজকের ডেটে আপনি যদি ধরুন 7%-এ ব্যাংক ফিক্সড ডিপোজিটে রাখছেন, তো এখানে আপনি ধরুন 5 ইয়ার্স যদি আপনার কোনো এনবিএফসি কোম্পানিতে আপনি হয়তো আজকের ডেটে 8 থেকে 8.5% অবধি, যদি আপনি সিনিয়র সিটিজেন হন তো হয়তো 8.5% অবধি রেট অফ ইন্টারেস্ট পেয়ে যেতে পারেন। তো এইটা একটা, সব কোম্পানি আমি বলছি না 8.5% দেবে আপনাকে, তো কিছু কিছু কোম্পানি তার থেকে কমও দেবে, কিছু কোম্পানি হয়তো আপনাকে 8.5% দেবে। তো এইটা একটা কিন্তু ভালো ইনভেস্টমেন্টের জায়গা আছে। এবং যদি বলেন যে সেফটির দিক থেকে কিছুটা অনেকটাই সেফ, কারণ এটা আরবিআই এর নর্মসের উপর বেস করে চলে। এবং যে কোম্পানিতে আপনি করছেন আপনাকে দেখে নিতে হবে যে এদের কোনো ব্যাড রেকর্ডস আছে কি না, রেকর্ডে এরা কোনো ফেল করেছে না কোনো পেমেন্টে। এবং আপনাকে এটাও দেখতে হবে যে আপনি ধরুন পার্টিকুলার আপনার যে টাকাটা রয়েছে 100% আপনি একটা জায়গাতে না রেখে আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি যদি এই কোম্পানির মধ্যে যে পোর্শন অফ টাকা আপনি দিতে চাইছেন সেখানে আপনি যদি 2টো কোম্পানি বা 3টে কোম্পানির মধ্যে ডিভাইড করেও দিতে পারেন রিস্কটাকে মিটিগেট করার জন্য, এটা একটা ভালো অপশান আছে। তো অবভিয়াসলি আপনাকে ইনভেস্ট করার সময় রিস্কটা বুঝে নিতে হবে যে কী রিস্ক ফ্যাক্টর আছে, এবং আপনার অবশ্যই এটার ব্যাপারে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করার পরেই আপনি এখানে ইনভেস্ট করার মতো ডিসিশন নেবেন। আমার কথাতে ইনভেস্ট করবেন না। জাস্ট আমি আপনাকে এখানে একটা সাজেশন দিচ্ছি যে অপশানস আছে, আপনি চিন্তা করে দেখতে পারেন, অ্যানালাইজ করতে পারেন, ডিসকাশন করতে পারেন কী রিস্ক ফ্যাক্টরসগুলো আছে, এগুলো অবশ্যই ইনভেস্ট করার আগে বুঝে নেবেন।
এবং অবশ্যই আপনাকে যখনই বুঝতে হবে যে এই কোম্পানিগুলো একটু বেশি রিটার্ন দিচ্ছে, কীভাবে আপনাকে কোম্পানির বিজনেস মডেলটা আপনাকে একটুখানি যদি ছোট করে যদি বুঝে নেন, তো আপনাকে বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে যে কোম্পানিগুলো আপনার থেকে ব্যাংকের থেকে কীভাবে রেট অফ ইন্টারেস্টটা বেশি দিচ্ছে এবং হাউ সেফ দিস ইনভেস্টমেন্ট আর। ঠিক আছে, তো এই ব্যাপারটা আপনি ডেফিনেটলি বুঝে নেবেন। সেকেন্ড অপশান আপনাদের কাছে হতে পারে, আপনারা হয়তো শুনেছেন এনসিডি বলে একটা অপশান আছে, নন কনভার্টেবল ডিবেঞ্চার বলি আমরা। সো আপনারা যদি কোনো দিন ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকেন, তো ডেট মিউচুয়াল ফান্ডসে দেখবেন আমরা আপনি যদি কোনো দিন পোর্টফোলিওটা ডিটেলস দেখেন, তো এখানে দেখবেন অনেক কোম্পানি আছে, পাশে লেখা আছে এনসিডি, নন কনভার্টেবল ডিবেঞ্চার এটা বলে লেখা থাকে। তো যে কোনো প্রাইভেট কোম্পানি যখন ডেট হয়, তো তারা এনসিডি ফর্মে তারা এটা তোলে। এটা দু রকমের হয়, সিকিউরড এনসিডি হয়, নন সিকিউরড হয়, আনসিকিউরড হয়। তো তো এখানে আপনারা এখানেও ডিফারেন্ট কোম্পানি রেটিং আছে, ট্রিপল এ আছে, ডাবল এ রেটেড কোম্পানি আছে, এ মাইনাস রেটেড কোম্পানিও আছে। তো এখানেও আপনি যদি সেফটি অ্যাসপেক্টের দিক থেকে দেখেন, ট্রিপল এ কোম্পানি সব থেকে বেশি সেফ হিসাবে কনসিডার করা হয় আফটার গভর্নমেন্ট ডিপোজিট। তো এখানে আপনারা ট্রিপল এ কোম্পানি চুজ করতে পারেন যদি আপনি ট্রিপল এ কোম্পানির কোনো, এবং এনসিডি কিন্তু সবসময় মার্কেটে অ্যাভেলেবেল থাকে না, এগুলো কিছু সময়ের জন্য আসে, 4 to 5 ডেজের জন্য কোম্পানি লঞ্চ করে, যত অ্যামাউন্ট তাদের দরকার আছে সেটা ওরা 5 to 6 ডেজের মধ্যেই হয়তো তুলে নেয়, নিয়ে তারপরে ওটা ক্লোজ হয়ে যায়। তো আপনাকে এটা অবশ্যই খবর রাখতে হবে, বা আপনার যদি কোনো কনসালটেন্ট বা ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকে তাদেরকে বলে রাখতে হবে, যদি আপনি ইন্টারেস্টেড থাকেন এই ব্যাপারে জেনে নেবেন যে কখন কোন কোম্পানির এনসিডি মার্কেটে আসছে। সেখানে আপনি দেখতে পারেন, যদি আপনি দেখেন যে কোম্পানিটা ভালো আছে, ট্রিপল এ আছে, বা এই ধরনের ভালো রেটিং কোম্পানি আছে, তাদের বিজনেস মডেলটা ভালো আছে, কোম্পানি রেপুটেটেড আছে, তো সেখানে যদি রেট অফ ইন্টারেস্টটা ডেফিনেটলি ব্যাংকের থেকে আপনি বেশি পান, সেখানে আপনার একটা অপশান আছে, সেখানে আপনি দেখতে পারেন, ইনভেস্ট করতে পারেন। এনসিটিতে জেনারেলি 1 বছর থেকে 5 বছর, অনেক সময় 10 বছরেরও ইনভেস্টমেন্ট করা যায়। বাট আমি আপনাদের সাজেস্ট করব আপনারা 1 to 5 ইয়ার্সের মধ্যেই রাখতে চেষ্টা করবেন ইনভেস্টমেন্টটা। এবং দুটো অপশান থাকে আপনাদের বললাম, সিকিউরড আর আনসিকিউরড পোর্শন থাকে। তো দেখবেন যে হয়তো দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে 1 to 3 ইয়ার্স, 1 to 5 ইয়ার্সের জন্য সিকিউরড পোর্শন থাকে, এবং তারপরে আনসিকিউরড হয়ে যায় ওটা বিয়ন্ড যদি 5 ইয়ার্সে চলে যায়। সো সেটা আপনাদের দেখে নিতে হবে, এটা ভ্যারি করে কোম্পানি টু কোম্পানি। তো এটা অবশ্যই ইনভেস্টমেন্ট যদি আপনি দেখছেন করার আগে দেখে নেবেন যে সিকিউরড কী আছে, চেষ্টা করবেন যেটা সিকিউরড আছে সেখানে ইনভেস্টমেন্ট করতে, বা যে টাইম পিরিয়ডের জন্য এনসিডি সিকিউরড রয়েছে সেই টাইম পিরিয়ডের জন্যে ইনভেস্টমেন্টটা করতে, তাহলে এটা বেটার হয়। তো আজকে আমি আপনাদের ডিটেলস আলোচনা আজকে করছি না, সিকিউরড আনসিকিউরডের কনসেপ্টটা কী এর টেকনিক্যালস আছে, ইন্টিগ্রিটিস আছে, এই ব্যাপারে আমি ডিটেলস আজকে আলোচনা করছি না। বাট এটুকু আপনাদের বলছি যে আপনারা চেষ্টা করবেন যে আনসিকিউরড যে পোর্শনটুকু আছে বা সিকিউরড যে টেনিওরের জন্য আছে সেইখানে ইনভেস্টমেন্ট করা দ্যাট ইজ বেটার। অ্যান্ড অবশ্যই আপনারা এখানেও আপনার ডিফারেন্ট কোম্পানিজের এনসিডি মার্কেটে আসে, তো চেষ্টা করবেন যে ডিফারেন্ট কোম্পানির মধ্যে আপনার ইনভেস্টমেন্টটাকে ডাইভার্সিফাই করছে, রাদার দ্যান একটা সিঙ্গেল কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার থেকে এটা বেটার। দেন আছে যেটা আনাদার অপশানস আছে, যে মিউচুয়াল ফান্ডসের ডেট মিউচুয়াল ফান্ডস অপশান আছে। আপনারা হয়তো মিউচুয়াল ফান্ডসে শুনেছেন, যখনই আপনি ভাবেন হয়তো আপনারা মনে করতে পারেন যে মিউচুয়াল ফান্ডস মানেই তো শেয়ার মার্কেট মানেই তো রিস্ক মানেই তো টাকা ডুবে যেতে পারে, স্পেকুলেশন, ঠিক আছে, মার্কেট ক্র্যাশ করে যেতে পারে, তো আপনার টাকাটা চলে যেতে পারে, আপনার হার্ড আর্ন মানি যেটা আপনি লাইফ টাইম সেভিংস করেছেন সেখান থেকে আপনি চাইছেন সিকিউর জায়গাতে রাখতে, কিন্তু মিউচুয়াল ফান্ডে দিলেই হয়তো আপনার টাকাটা আনসিকিউরড হয়ে যাবে। অ্যাকচুয়ালি আপনাদের বলি ব্যাপারটা একদমই সেরকম কিন্তু নয়। মিউচুয়াল ফান্ডসের আপনারা ভাবেন যে শেয়ার মার্কেটে যে ইনভেস্টমেন্ট করা হয় সেটা একটা পোর্শন। মিউচুয়াল ফান্ডসের মধ্যে দেয়ার আর ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ফান্ডস আছে, লাইক আপনার ইকুইটি ফান্ডস আছে যেটা শেয়ার মার্কেটে 100% ইনভেস্টমেন্ট করে। এছাড়াও আপনার হাইব্রিড ক্যাটাগরি আছে, হাইব্রিড ক্যাটাগরির মধ্যে ডিফারেন্ট টাইপস অফ হাইব্রিড ফান্ডস আছে,
যে ফান্ডসগুলোর মধ্যে আপনারা হয়তো দেখে থাকবেন কিছু কিছু দেখবেন, যদি আপনারা কোনো দিন মিউচুয়াল ফান্ডসে ইনভেস্টমেন্ট করে থাকেন বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখেন বা মিউচুয়াল ফান্ডে কোনো ফ্যাক্টশিট যদি দেখেন, ঠিক আছে, সেখানে আপনারা অনেক সময় বিভিন্ন রকম ওয়েলথ ফোরাম বা কোনো পেপারসে আপনারা হয়তো দেখে থাকতে পারেন ডিফারেন্ট ক্যাটাগরিজ মিউচুয়াল ফান্ডসে হাইব্রিড ফান্ডস আছে। তো হাইব্রিড ফান্ডসের মধ্যে আপনারা দেখবেন যে কিছু ফান্ডস আছে যারা অ্যাগ্রেসিভ হাইব্রিড হিসেবে কনসিডার করা হয়, তারা 75% ইকুইটিতে ইনভেস্টমেন্ট করে, 25% হয়তো ডেট মার্কেটে ইনভেস্টমেন্ট করে। আবার কিছু কিছু খুবই কনজারভেটিভ হাইব্রিড ফান্ড আছে বা ইকুইটি সেভিংস কাইন্ড অফ ফান্ড আছে, যারা অনলি 20% টাকা ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট করে, 80% টাকা ডেট মার্কেটে ইনভেস্টমেন্ট করে। ঠিক আছে, এই একটা ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডে আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট দ্য মোস্ট যেটা সেফ ক্যাটাগরি বলতে পারেন, যেটা ইকুইটি হাইব্রিড ছাড়াও ডেট বলে একটা ক্যাটাগরি আছে। ডেট বেসিক্যালি হচ্ছে যে যেখানে কোনো শেয়ারের কোনো ইনভেস্টমেন্ট থাকে না। ডেট ক্যাটাগরির মধ্যেও আমাদের মিউচুয়াল ফান্ডসের মধ্যেও আজকে 12 থেকে 13টা ডিফারেন্ট টাইপস অফ ডেট ফান্ডস আছে। ঠিক আছে, তো প্রথমত এটা বুঝে নিন, ডেট ফান্ডস কিন্তু শেয়ার মার্কেটে একটা পয়সাও ইনভেস্টমেন্ট করে না। ডেট ফান্ডস ইনভেস্টমেন্ট করে গভর্নমেন্ট বন্ডসে ইনভেস্টমেন্ট করে, গভর্নমেন্ট ট্রেজারি বিলসে ইনভেস্টমেন্ট করে, গভর্নমেন্টের রিপো রিভার্স রিপোতে ইনভেস্টমেন্ট করে, জিরো কুপন বন্ডসের মধ্যে ইনভেস্টমেন্ট করে, ডিফারেন্ট আপনাদের যেটা বলছিলাম আগে যে এনসিডি, ট্রিপল এ এনসিডি, ডাবল এ এনসিডিতে তারা ইনভেস্টমেন্ট করে, কমার্শিয়াল পেপার সিপি অফ ডিফারেন্ট কর্পোরেটসে তারা ইনভেস্টমেন্ট করে, সিডি বলি আমরা, সার্টিফিকেট অফ ডিপোজিটস অফ ডিফারেন্ট ব্যাঙ্কসের মধ্যে তারা ইনভেস্টমেন্ট করে। তো এইগুলো হচ্ছে ডিফারেন্ট এরিয়াস অফ ইনভেস্টমেন্ট অফ ডেট মিউচুয়াল ফান্ডস। তো ডেট মিউচুয়াল ফান্ডস মানে আপনার হচ্ছে 100%, মানে 100% আপনার ডেট, মানে যেখানে কোনো শেয়ার থাকে না। ঠিক আছে, সেখানে আপনার শেয়ার মার্কেটে কোনো রিস্ক থাকে না। কিন্তু এই ধরনের আজকে এক একটা মানে মিউচুয়াল ফান্ড হাউসের মধ্যে 12 থেকে 14টা ক্যাটাগরিজ অফ ডেট ফান্ডস আছে। তো এটা ডিপেন্ড করছে আপনি কত টাইম পিরিয়ডের জন্য টাকাটা রাখতে চাইছেন। এখানে আপনি একদিন থেকে শুরু করে 10 বছর অবধি ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ফান্ডের মধ্যে টাকাটা রাখতে পারেন। ফার্স্ট অফ অল আপনি বুঝতেই পারছেন, ফার্স্ট অফ অল দেয়ার আর লিকুইড ফান্ডস বলে একটা ক্যাটাগরি আছে যেখানে আপনি একদিনের জন্য টাকা রাখতে পারেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট আল্ট্রা শর্ট টার্ম ফান্ড আছে, মিডিয়াম টার্ম ফান্ড আছে, শর্ট টার্ম আছে, মিডিয়াম টার্ম ফান্ড রয়েছে, লং টার্ম ফান্ড রয়েছে, জিসেক ফান্ড বলে একটা ফান্ডস রয়েছে যেটা 100% ইনভেস্টমেন্ট করে আরবিআই, মানে গভর্নমেন্ট সিকিউরিটি যেটা আরবিআই ইস্যু করে। এর থেকে দিস ইজ দ্য সেফেস্ট ইনস্ট্রুমেন্ট। ব্যাংকে এফডির থেকেও এটা কিন্তু সেফ। যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন, আপনার কোনো যদি পরিচিত যারা ইকোনমিক্সট আছে বা আরবিআইতে কাজ করে বা গভর্নমেন্টে কাজ করে বড় জায়গাতে, তাদের জিজ্ঞেস করে দেখবেন যে কী সবথেকে বেশি সেফ ইনস্ট্রুমেন্ট কী আছে আজকের ডেটে ভারতবর্ষে, ব্যাংক এফডির থেকে জিসেক ফান্ড ইজ দ্য সেফেস্ট ফান্ড। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্যু করে, এটা কোনো ব্যাংক ইস্যু করে না। তো দিস ইজ দ্য সেফেস্ট। তো এই জিসেক ক্যাটাগরিজ অফ ফান্ড আছে। দেয়ার আর সাম ফান্ড আছে যেখানের মধ্যে ট্রেজারি বিলস ইস্যু হয়, যেটাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিপো রিভার্স রিপো এগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আছে। তো এই ধরনের জিনিস কিন্তু এখানে কিন্তু আপনার কোনো ক্রেডিট রিস্ক মানে কোনো ডিফল্ট রিস্ক নেই। এগুলো কিন্তু 100% সিকিউরিটি, মোর সিকিউর দ্যান ইউর ব্যাঙ্ক এফডি। ঠিক আছে, তো এই ধরনের ইনস্ট্রুমেন্টে অবশ্যই আপনি টাকা রাখতে পারেন। এবার আপনাকে দেখতে হবে যে আপনি যে মিডিয়াম টার্ম ফান্ড বললাম, লং টার্ম ফান্ড বললাম, এটা আপনার হরাইজন অনুযায়ী আপনি চুজ করতে পারেন। যেমন মিডিয়াম টার্ম ফান্ড যদি আপনি ধরুন 3 থেকে 5 বছরের জন্য টাকা রাখতে চাইছেন, তাহলে আপনি মিডিয়াম টার্ম ফান্ড চুজ করতে পারেন। যদি আপনি লং টার্মের জন্য রাখতে চাইছেন 5 বছর প্লাস, আপনি যদি লং টার্ম ফান্ড চুজ করতে পারেন। তো এই ধরনের, এবং এই ফান্ডের মধ্যে আপনার কিন্তু আপনার গভর্নমেন্ট বন্ডও থাকে এবং প্রাইভেট বন্ডও থাকে, সিডিও যেটা আপনাকে বললাম ব্যাংক ইস্যু করে, সার্টিফিকেট অফ ডিপোজিট থাকে, কমার্শিয়াল পেপারস থাকে। তো এর একটা ওভারঅল পোর্টফোলিও তৈরি হয়। মানে ধরুন আপনি 100 টাকা দিচ্ছেন, সেখানে দেখা যাবে যে আপনার হয়তো 40 টাকা বা 50 টাকা আপনার গভর্নমেন্ট যেটা জিসেক পেপারসে ইনভেস্টমেন্ট আছে, 30 টাকা কোনো সার্টিফিকেট অফ ডিপোজিট, ব্যাংকের কোনো সার্টিফিকেট অফ ডিপোজিটে ইনভেস্টমেন্ট আছে, হয়তো দেখা যাবে আরও 20 টাকা ইনভেস্টমেন্ট আছে কোনো কমার্শিয়াল পেপারসে অফ ডিফারেন্ট কোম্পানিজের,
বা ট্রিপল এ বন্ডসে কোনো ইনভেস্টমেন্ট আছে কোনো কোম্পানির মধ্যে, তো 30-40টা কোম্পানির মধ্যে আপনার টাকাটা ডাইভার্সিফিকেশন করা থাকে, যেখানে যদি কোনো ইভেন যদি কোনো দেখা যায় যে মানে প্রত্যেকটা কোম্পানি ওয়াইজ আপনার ধরুন আপনি 100 টাকা দিলে 2.5% মতো, আপনি যদি 40টা থেকে 50টার মধ্যে কোম্পানির মধ্যে ডিভাইড করা থাকে, ধরে নিলাম যদি 50টা বন্ডসের মধ্যে ডিভাইড করা থাকে, সেখানে আপনার পার বন্ড আপনার অ্যাভারেজ 2% আপনার রিস্ক থাকে। তো যদি কোনো কোম্পানির কোনো কিছু ডিফল্টও হয়ে যায়, সো আপনার ওভারঅল ক্যাপিটালের সঙ্গে 2% এখানে ডিফল্ট, বাট এটা জেনারেলি খুব কমই হয়, বাট তাও আপনাকে বলছি 2% শুধুমাত্র করতে পারে। তো সেটার জন্য কিন্তু আপনার কোনো ক্যাপিটাল যে আপনার টাকা রিস্কে চলে আসবে সেটা কিন্তু নয়। এবং আপনার ব্যাংকের থেকে ডেফিনেটলি যে ফান্ডগুলো আপনাকে বলছি তাদের রেট অফ রিটার্ন কিন্তু আপনি যদি লাস্ট 10 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, ইভেন 20 বছরের কিছু যে ফান্ডগুলোর হিস্ট্রি আছে আপনি যদি দেখেন, মিডিয়াম টার্ম ফান্ড, লং টার্ম ফান্ড, একটা আছে ডাইনামিক বন্ড ফান্ড আছে যেখানের মধ্যে ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টগুলোই থাকে, আপনার গভর্নমেন্ট যেটা জিসেক ফান্ড বললাম যেটা 100% গভর্নমেন্ট সিকিউরিটিজে ইনভেস্টমেন্ট করে, আপনি যদি 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 15 ইয়ার্স, 20 ইয়ার্সের ট্র্যাক রেকর্ড দেখেন, ডিফারেন্ট মার্কেট সাইকেলসে আপনি হয়তো যদি দেখেন, তাহলে মোস্ট অফ দ্য কেসেস 90% অফ দ্য কেসেস এই ফান্ডগুলো কিন্তু আপনার ফিক্সড ডিপোজিটের থেকে বেশি রিটার্ন দিয়েছে অ্যাক্রস ডিফারেন্ট মার্কেট সাইকেল, ডিফারেন্ট টেনিওর। এটা আপনাকে ডেটা আপনাকে দেখতে হবে পয়েন্ট টু পয়েন্ট যে কখন ইনভেস্টমেন্ট করলে বেটার হয়েছে, বাট আপনি যদি ট্র্যাক রেকর্ড দেখেন, আপনাকে বলছি ডিফারেন্ট টাইম পিরিয়ডে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের সাইকেলসে এই ফান্ডগুলো কিন্তু বেটার পারফর্ম করেছে কম্পেয়ার টু আপনার ফিক্সড ডিপোজিট। বাট এখানে আমি আপনাকে বলছি না, আমি আপনাকে অ্যাভারেজ রিটার্নের কথা বলছি। এখানে হয়তো কিছু ফান্ড হয়তো খুব ভালো করেনি, কিছু ফান্ড হয়তো খুব বেটার করেছে, আপনার ব্যাঙ্ক এফডির থেকে দেখা যাবে হয়তো 3 থেকে 3.5%ও বেটার রিটার্ন দিয়েছে কখনো কখনো। তো এটা আপনাকে দেখতে হবে, এই ব্যাপারটা আপনি যদি না বোঝেন তো আপনাকে ডেফিনেটলি একদম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করতে হবে, তার থেকে রিস্ক ফ্যাক্টরটা বুঝতে হবে, আপনি যে ফান্ডটা চুজ করবেন কী প্যারামিটার্স দেখতে হবে সেগুলো আপনার ডিসকাশন করতে হবে, আপনাকে বুঝতে হবে যে আপনি কতটা রিটার্ন এক্সপেক্ট করছেন সেটা আপনাকে ক্লিয়ারলি তাকে বলতে হবে, কমিউনিকেট করতে হবে, আপনি কতদিন টাকাটা রাখবেন সেই ব্যাপারটা কমিউনিকেট করতে হবে। অন দিস বেসিস প্যারামিটার আপনি ফান্ডটা চুজ করতে পারেন। এবং অবশ্যই এখানে কী হয়, আমরা মিউচুয়াল ফান্ডে আপনি ধরুন আজকে টাকাটা ইনভেস্টমেন্ট করলেন, এর ভ্যালুয়েশনটা ডেলি আপনি মার্ক টু মার্কেট দেখতে পারেন। দিস ইজ এ পজিটিভ ফর ইউ। যদি আপনি ধরুন সাপোজ একটা টাকা আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে এসছেন, সো ইউ হ্যাভ কেপ দ্য মানি ফর 5 ইয়ার্স অর 10 ইয়ার্স, তো আপনি দেখতে কোনো দিন গিয়ে ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করেন না দাদা ওয়েদার দ্য মানি হ্যাজ গন ডাউন আর গন আপ, তো আপনি জানেন যে ইউ উইল বি গেটিং দ্য ফিক্সড ইন্টারেস্ট, আপনি একটা ফিক্সড ইন্টারেস্ট রেট পাবেন, আপনার টাকাটা যেটা রেখেছেন সেটা আপনি 5 বছর বা 10 বছর পরে সেম টাকাটাই ফেরত পাবেন। বাট মিউচুয়াল ফান্ডসের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো অ্যাজ পার দ্য ডিফারেন্ট যে রেগুলেটেড তাদের নর্মস অনুযায়ী সেগুলো সবই লিস্টেড মানে ডেট মার্কেটে সেগুলো লিস্টেড থাকে, এবং মিউচুয়াল ফান্ড আপনাকে ডেলি এনএভি দেয়, তার ফলে এই এনএভির মধ্যে রোজ যেহেতু এগুলো এক্সচেঞ্জে লিস্টেড থাকে, এগুলোর মধ্যে আপনি ডিফারেন্ট ফান্ড হাউস যারা আছে, ডিফারেন্ট ইভেন আরবিআই আছে, ডিফারেন্ট প্রাইমারি মার্কেট ডিলার আছে, তারা এগুলো কেনা বেচা করে। তো এই কেনা বেচার জন্য ডেলি তাদের দামটা কখনো অল্প বিস্তর ফারাক হয়, তো সেই জন্য এর দামটা একটু কমে বাড়ে, তার জন্য আপনি ফান্ডের ডেলি এনএভিতে একটু চেঞ্জ দেখতে পাবেন, কখনো দেখবেন একটু বেশি বেড়ে গেছে, কখনো দেখবেন আপনার একটুখানি কমে গেল। এটা কিন্তু ডেইলি মার্ক টু মার্কেটের জন্য হয়, এর কিন্তু সঙ্গে কিন্তু আপনার স্টক মার্কেটের কোনো রিলেশন নেই, ঠিক আছে? তো এটা ডেইলি কেনা বেচা দিয়ে যে টেকনিক্যাল ফ্যাক্টরস আছে, সো সেই জন্যই এই জিনিসগুলো হয়। তো এখানে আপনাকে যখনই আপনি ইনভেস্টমেন্ট করছেন আপনাকে দেখতে হবে যে আপনি কত দিনের জন্য করেছেন, তো আপনি তত দিন বা আপনি যদি 1 বছর 2 বছর অন্তর এটাকে দেখতে থাকেন যে কি আপনার ভ্যালুয়েশনস দাঁড়াচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন। কিন্তু ডেলি যদি আপনি ট্র্যাকিং করেন দেন এটা কিন্তু প্রবলেম আছে, কারণ এটা ডেলি ইনভেস্টমেন্টের প্রোডাক্ট নয়।
তো আপনাকে এই ব্যাপারগুলো বেসিক্যালি এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে এবং আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে কনসাল্ট করতে হবে ডিটেলসে, তবেই আপনি কিন্তু রিস্ক ফ্যাক্টরটা বুঝতে পারবেন এবং এখানে ইনভেস্ট করার যে বেনিফিটসটা আছে সেটা আরও ডিটেলসে বুঝতে পারবেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে আপনার ওয়ান অফ দ্য বিগেস্ট বেনিফিট যেটা আছে, আপনি ধরুন ফিক্সড ডিপোজিটে যদি আপনি ইনভেস্টমেন্ট করছেন, যেখানে আপনার ট্যাক্স আপনার লেগে যাচ্ছে, ইফ ইউ আর এ 20% ট্যাক্স ব্র্যাকেট বা 30% ট্যাক্স ব্র্যাকেটে যদি আপনি আছেন, ইউ হ্যাভ টু পে দ্যাট ইজ দ্য পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট ইউ হ্যাভ টু পে অ্যাজ দ্য টিডিএস অর ট্যাক্স হিসাবে আপনাকে দিতে হবে টেকনিক্যালি স্পিকিং। বাট আপনি যদি ডেট মিউচুয়াল ফান্ডসে ইনভেস্টমেন্ট করছেন, সেখানে আপনার একটা মানে বিগেস্ট বেনিফিট হচ্ছে আপনি সেখানে ইন্ডেক্সেশন বেনিফিট পান। ইন্ডেক্সেশন বেনিফিটের ফলে দেখা যায় হয়তো আপনি যদি 3 বছর পরে টাকাটা তুলছেন, তাহলে এটা ইন্ডেক্সেশন বেনিফিটটা অ্যাপ্লিকেবল হয়। সেখানে হয়তো দেখা যাবে যে আপনি ধরুন আপনার 20% ট্যাক্স ব্র্যাকেটে আছেন, সেখানে আপনার ইন্ডেক্সেশন বেনিফিট পাওয়ার পরে আপনার হয়তো 5 to 10%-এর মধ্যে আপনার একটা ট্যাক্স স্ল্যাব অ্যাপ্লিকেবল হচ্ছে। তো সেখানে আপনি অ্যাজ এ 10% মতো আপনি ট্যাক্স বেনিফিটও পেতে পারেন। অবশ্যই এই হোয়াট ইজ দ্য কী পার্সেন্টেজ লাগবে এটা কিন্তু সঠিকভাবে বলা যায় না, কারণ যে ইন্ডেক্সটা যেটা হচ্ছে প্রত্যেক বছর ইন্ডেক্সেশনটা ঠিক হয় অ্যাজ পার ইনফ্লেশন রেট, এটা আরবিআই ডিক্লেয়ার করে প্রত্যেক বছর একটা ইন্ডেক্স কি ভ্যালু আছে, তো সেই হিসাবে ইন্ডেক্সেশনের ক্যালকুলেশনটা করতে হয়, তার উপর বেস করে কিন্তু এই বেনিফিটটা পাওয়া যায়। তো আপনি যদি পাস্ট রেকর্ড চেক করেন লাস্ট 5 বছর 10 বছরে, আপনি দেখবেন যে ইন্ডেক্সেশন বেনিফিট নেওয়ার পরে কিন্তু আপনার মানে যে ট্যাক্সটা লাগে সেটা অনেকটাই কিন্তু কমে যায়। সেখানে আপনি অনেক ইনকাম অ্যাজ পার ট্যাক্স লাগো আপনি এখানে বেনিফিট পান। তো এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার এবং অবশ্যই এই জিনিসটা আপনাকে মানে অনেক বেটার রিটার্ন দিতে পারে কম্পেয়ার টু দ্য ফিক্সড ডিপোজিট। অবশ্যই রিস্ক ফ্যাক্টরগুলো ইনভেস্টমেন্ট করার আগে আপনার রিস্ক ফ্যাক্টরগুলো আপনাকে বুঝে নিতে হবে, ঠিক আছে, কী কী রিস্ক ফ্যাক্টর আছে। বাট এটা আপনাকে বলতে পারি বা আপনাদেরকে বলতে পারি যে আপনি যদি রিস্ক ফ্যাক্টরটা বুঝেন, যে কোনো জিনিসে আপনি ইনভেস্টমেন্ট করছেন, দেয়ার ইজ অলওয়েজ এ রিস্ক। তো রিস্ক ফ্যাক্টরটা কতটা ওপেন আছে, কতটা আপনি বুঝতে পারছেন, এর উপর ডিপেন্ড করে আপনি ইনভেস্টমেন্ট ডিসিশনটা আপনি নিতে পারবেন। তো দেন অ্যাপার্ট ফ্রম দ্যাট মিউচুয়াল ফান্ডস হচ্ছে বিগেস্ট ইনস্ট্রুমেন্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনি যদি সে কোনো টাকা আজকের ডেটে ধরুন এই যে মিউচুয়াল ফান্ডসগুলো আছে, এগুলো ডেট মিউচুয়াল ফান্ডস আপনার থেকে ব্যাঙ্ক এফডির থেকে 1 থেকে 1.5% হয়তো বেটার রিটার্ন দেবে অ্যাক্রস দ্য ডিফারেন্স মার্কেট সাইকেলসে। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনার ট্যাক্স বেনিফিটটা যদি পাচ্ছেন, দ্যাট উইল অ্যাড টু ইউর মিনস রিটার্ন। তো দেন অ্যাপার্ট ফ্রম আপনি আপনাকে যেটা বলছিলাম এর আগে আমি ডিসকাস করছিলাম যে হাইব্রিড ক্যাটাগরি অফ ফান্ড। তো হাইব্রিড ক্যাটাগরি অফ ফান্ডের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ হাইব্রিড ক্যাটাগরিজ আছে। অন দ্য সেফ সাইড এজ ইকুইটি সেভিংস কাইন্ড অফ এ ফান্ডস আছে, অ্যান্ড অ্যাসেট অ্যালোকেশন টাইপস অফ এ ফান্ড আছে, যেটা অনেকে এখন ব্যালেন্সড অ্যাডভান্টেজ কাইন্ড অফ এ ফান্ডগুলো ডিসকাশন করে থাকে। সাম অফ দ্য ফান্ড হাউসেস গিভেন দিস নেম অ্যাজ এ অ্যাসেট অ্যালোকেশন, সাম অফ দ্য ফান্ড হাউস গিভেন দ্য নেম অ্যাজ এ ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড। তো এই ব্যালেন্সড অ্যাডভান্টেজ বা অ্যাসেট অ্যালোকেশন ফান্ডটা খুবই এফেক্টিভ আজকের ডেটে, এবং আপনি যদি দেখেন যে হাউ ডিফারেন্ট ফান্ড হাউস ব্যালেন্সড অ্যাডভান্টেজ বা অ্যাসেট অ্যালোকেশন ফান্ডটা মেনটেন করছে ফর দ্য রিটেল ক্লায়েন্টের, আপনাদের এখান থেকে মান্থলি বেসিসেও অনেক ফান্ডসে আজকে মান্থলি বেসিসে যেরকম একটা আপনি এমআইএস যদি করেন, ঠিক আছে, এমআইএসে আপনাকে মান্থলি ইন্টারেস্ট দেয়, অনেক এরকম ফান্ডস রয়েছে হাইব্রিড ক্যাটাগরিতে, ইভেন আপনার ডেট ক্যাটাগরিতে, যেখানে আপনাকে মান্থলি আপনাকে ডিভিডেন্ডস দেওয়া বা মান্থলি আপনাকে উইথড্রয়াল দেওয়ার অপশানস আছে। এই মান্থলি উইথড্রয়াল যে অপশানস রয়েছে সেখানে আপনি দেখতে পারেন যে প্রত্যেক মাসে আপনাকে যে ফিক্সড অ্যামাউন্ট আপনি চাইছেন, এক্স অ্যামাউন্ট আপনি চাইছেন, সেটা আপনার প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে চলে আসবে ইরেসপেক্টিভ অফ এনি মার্কেট আপস অ্যান্ড ডাউনস। তো এটা আপনি পেতে থাকবেন। তো এই এই ফান্ডসগুলো কী করে যে আপনার যেরকম এদের ডিফারেন্ট এক্সপোজার থাকে, স্পেশালি আমি বলছি এখানে অ্যাসেট অ্যালোকেশন বা ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডের ক্যাটাগরির ব্যাপারে। তো এখানে দেখা যায় যে এই ফান্ডসগুলোর মধ্যে অ্যারাউন্ড 25 অথবা 30 থেকে 60 to 75% অব দি ইকুইটি অ্যালোকেশন এরা করতে পারে। তো
তো বেশিরভাগ সময় যখন ইকুইটি মার্কেটের ভ্যালুয়েশনস যখন এরা হাই থাকে, তখন এরা অ্যারাউন্ড আপনার 25-30% টাকাই আপনার শুধুমাত্র স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে, বাকিটা এরা ডেট মার্কেটে ইনভেস্টমেন্ট করে এইভাবে। এবং মার্কেটে যখন ধরুন ভ্যালুয়েশনসটা কমে যাচ্ছে, যেমন আপনার করোনার সময় মার্কেট যখন বড় প্যানিক্স হয়েছিল, মার্কেট অনেকটা পড়ে গিয়েছিল, তখন এরা আপনার 50-60-70% অবধি টাকা এরা কিন্তু আপনার ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট করে দেয়। এবং আপনার যখন প্রফিট জেনারেট হয়, মার্কেটটা যখন বেড়ে যায়, তখন আবার আপনার ওই প্রফিটটা এরা বুক করে নিয়ে আপনার ডেট ফান্ডের মধ্যে ডেট ইনস্ট্রুমেন্টসের মধ্যে টাকাটা ট্রান্সফার করে দেয়। তো ওরা কী করে, অপরচুনিটি নেয় মার্কেটের ভলাটিলিটির, এবং তারা সবসময় আপনার ফেভারেবল রিস্ক রেওয়ার্ড সিনারিওতে আপনার টাকাটা ম্যানেজ করে। এবং যখন হাই ফিয়ার থাকে তখন আপনার লো ভ্যালুয়েশনসে কেনে এবং হাই ভ্যালুয়েশন বিক্রি করে আপনার টাকাটাকে সেফলি ম্যানেজ করে। এবং অ্যাভারেজ আপনি যদি দেখেন লাস্ট 3 to 5 ইয়ার্সে এই ক্যাটাগরিতে আপনার অ্যাভারেজ এরা খুব সেফ সাইডে মেনটেন করে অ্যারাউন্ড 8-12% মতো একটা অ্যাভারেজ রিটার্ন এরা কিন্তু জেনারেট করে আসছে কনসিস্টেন্টলি। তো এই একটা ফান্ড হচ্ছে খুবই ভালো আজকের ডেটে। মান্থলি যদি আপনি এখান থেকে উইথড্রয়াল নিতে চাইছেন, এই উইথড্রয়াল নেওয়ার অপশানসটা আপনাদের কাছে রয়েছে। লাইক আপনার যেরকম MIS নেন, এখানে মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি বা অ্যানুয়ালি আপনি নিতে পারেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট ইকুইটি সেভিংস ফান্ডস আছে, যেখানে আপনার অনলি 15-20% টাকা আপনার ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট হয়। অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনার 100% আপনার ডেট মার্কেটে ইনভেস্টমেন্ট হয়। এখানেও কিন্তু আপনার চান্সেস অফ রিটার্ন যেটা আছে, এটা আপনার 8-9%-এর কাছাকাছি আপনার হয়তো রিটার্নসটা আছে, যেটা স্লাইটলি বেটার দ্যান আপনার ফিক্সড ডিপোজিট আছে। তো এইখানেও আপনি কিন্তু টাকাটা রাখতে পারেন। এখানেও খুবই কনজারভেটিভলি ম্যানেজ করা হয়। এবং আপনি যদি দেখেন যে এই ফান্ডসগুলোর ট্র্যাক রেকর্ড লাস্ট 5-10 ইয়ার্স, এরা কিন্তু ডেট মার্কেটের থেকে আপনার যে ফিক্সড ডিপোজিট যেটা আপনার সঙ্গে একটু কনসিডার করেন, তার থেকে কিন্তু বেটার রিটার্ন দিয়ে এসছে। এবং আপনাকে আরেকটা জিনিস এই ব্যাপারে ডেফিনেটলি আলোচনা করা দরকার, যে আপনি যদি আপনি যদি ব্যালেন্সড অ্যাডভান্টেজ কাইন্ড অফ এ ফান্ডে মধ্যে ইনভেস্টমেন্ট করেন বা ইকুইটি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে, তো এই ফান্ডগুলোকে আমাদের স্টক মার্কেটে কনসিডার করা হয় অ্যাজ এ ইকুইটি ক্যাটাগরি ইন ট্যাক্সেশনের ক্ষেত্রে বলছি। বাট এরা কিন্তু হাইব্রিড ফান্ড বা ইন ট্যাক্সেশনের ক্ষেত্রে যে এদেরকে আমাদের ধরা হয় যে দেয়ার ইকুইটি ফান্ড, ইকুইটি ট্যাক্সেশন কনসিডার করা হয়। তো এখানে কি হয় যে আপনার ক্ষেত্রে ট্যাক্স বেনিফিটটা আরও ফার বেটার। এখানে আপনার আপ টু 1 লাখ অবধি, আপনি একটা ফিনান্সিয়াল ইয়ারে 1 লাখ টাকার ওপর আপনার অবধি প্রফিটের উপরে আপনার কোনো ট্যাক্স লাগে না। বিয়ন্ড দ্যাট 1 লাখের উপরে যদি আপনি একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রফিট করেন, দেন ইউ নিড টু পে অনলি 10% ট্যাক্স ইরেসপেক্টিভ অফ আপনার ট্যাক্স স্ল্যাব। আপনার ধরুন 1 বছরে আপনি সে এক্স অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করেছেন, আপনার টাকা X+1 লাখ আপনি রিটার্ন পেয়েছেন একটা ফিনান্সিয়াল ইয়ারে, তো আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। 1 লাখের উপরে সে আপনি X+2 লাখ আপনি রিটার্ন জেনারেট করেছেন, 2 লাখ আপনার প্রফিট হয়েছে বছরে এখান থেকে, তো আপনাকে 1 লাখ বাদ দিয়ে 1 লাখ টাকার ওপর আপনাকে ট্যাক্স দিতে হবে। দ্যাট ইজ অনলি 10%, আপনাকে 1 লাখ টাকার ওপরে 10% 10,000 আপনাকে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, তো অনলি আপনি বুঝতে পারছেন 2 লাখ আপনার প্রফিটের ওপরে অনলি আপনাকে 10,000 ট্যাক্স দিতে হচ্ছে। হোয়ারাস এই 2 লাখ প্রফিটের ওপরে যদি আপনি অ্যাজ এ 30% ট্যাক্স ব্র্যাকেটে এফডিতে টাকাটা রাখতেন, আপনাকে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হতো সেটা আপনি নিজেই ক্যালকুলেট করে নিতে পারেন। বা 20%-এর ট্যাক্স ব্র্যাকেটও যদি থাকতেন, আপনাকে এই রেটে ট্যাক্স দিতে হতো, সেটা আপনি বুঝতে পারছেন। এখানে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে আপনি যে আপনার যে 1 লাখের ওপরে ট্যাক্স যেটা রয়েছে 10%, সেটা আপনার ইরেসপেক্টিভ আপনার ট্যাক্স স্ল্যাব, আপনি যে ট্যাক্স স্ল্যাবেই করুন না কেন, এখানে অনলি কিন্তু আপনাকে 1 লাখের ওপরে প্রফিটের ওপরে 10% ট্যাক্স দিতে হচ্ছে। ইভেন আপনি যদি নর্মালি 30% ট্যাক্স ব্র্যাকেটে পড়েন, তাহলেও কিন্তু আপনাকে অনলি 10%ই ট্যাক্স পে করতে হবে। দিস ইজ দ্য বিগেস্ট বেনিফিট, যেটা আপনার ওভারঅল রিটার্নের সঙ্গে অ্যাড করে আপনার রিটার্নটাকে অনেক বেটার করতে পারে পোস্ট ট্যাক্স বেসিসে। দিজ আর দ্য ভেরি ভেরি এফিশিয়েন্ট ইনস্ট্রুমেন্ট। ওকে, সো তো ইউ শুড লুক অ্যাট দিজ ইনস্ট্রুমেন্ট। আপনারা এগুলোকে অবশ্যই দেখুন, জানুন, আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করুন।
জিনিসগুলোকে বুঝতে চেষ্টা করুন। আমি বলছি না আপনাদের এখানে ইনভেস্ট করুন, প্রথমে জিনিসগুলো বুঝুন, এর বেনিফিটসগুলো আপনারা বুঝুন, দেন অনলি আপনারা এই ব্যাপারে মানে ইন্টারেস্ট দেখিয়ে পরে এর মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারেন। এইগুলো মোটামুটি যেগুলো আজকে আলোচনা করলাম আপনাদের সঙ্গে, এগুলো হচ্ছে আজকে কারেন্ট সিনারিওতে দাঁড়িয়ে কিন্তু অনেক বেটার ইনভেস্টমেন্ট অপরচুনিটি এবং ইনভেস্টমেন্ট অপশানস রয়েছে। এইগুলো আপনারা দেখতে পারেন। তো এগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারেন। সেফটি অ্যাসপেক্টগুলো আপনাদের সঙ্গে ডিসকাস করলাম যে কোন প্রোডাক্টটা কতটা সেফ এবং কী কী জিনিস আপনাদের দেখতে হবে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কী স্ট্র্যাটেজিতে এখানে আপনারা টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন, কী অ্যালোকেশন রাখতে পারেন, কী কী জিনিস অ্যাডিশনাল প্যারামিটার আপনাকে দেখতে হবে। তো এই ব্যাপারগুলো নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। তো আজকের জন্য এইটুকু। তো এর মধ্যে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি আপনারা আমাদের লিখতে পারেন। তো আমরা ডেফিনেটলি চেষ্টা করব কোয়ারিজগুলো সলভ করার। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক করুন ভিডিওটা, এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে এটা শেয়ার করুন যাতে তারাও এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারে। বিকজ নলেজ স্প্রেড করাটা খুব ইম্পর্টেন্ট। আজকে আপনি কোথাও ইনভেস্টমেন্ট করছেন না করছেন সেটা দ্যাট ইজ এ সেকেন্ডারি ইস্যু, বাট জিনিসগুলো জানা বা বোঝাটা খুব দরকার। দেন অনলি লেটার অন আপনারা এগুলো আলোচনার মাধ্যমে এর বেনিফিটটা নিতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি much for listening, and so we'll definitely try to do the next video as quick as possible. Thank you very much.